ওকে, আমাকে আমি এই রেজাল্টটা করতে দিয়েছিলাম, তাই না? তো কি করতে হবে আমাকে একটু বলেন, আমি একটু করি। ডেট ফাংশন ইউজ করতে হবে। আমাদের অ্যাপাচিটা রানিং, ডেট ফাংশন ইউজ করব। কি লিখতে হবে? হ্যাঁ, এল এল লিখলাম, তারপর স্মল জে ক্যাপিটাল এস। এইটে স্ল্যাশ ডি স্ল্যাশ এ, আবার স্ল্যাশ স্মলার ক্যাপিটাল, এইটি ক্যাপিটাল, ডি ক্যাপিটাল, এ ওয়াই স্মলার ক্যাপিটাল স্মল, তারপর স্পেস স্ল্যাশ ও স্ল্যাশ এফ। জামশেদ, ঠিক আছে? হ্যাঁ, টাইমটা আসে এইচআইএস। এটা আপনি কেন লিখেছেন? অফের জন্য? ও আসে, আচ্ছা। অগাস্টটা কোথায় লিখেছেন? এইটা, হ্যাঁ, আমি আপাতত অবস্থা দেখি। Day 2, Saturday, 13 day August 6, অফটা আসে নাই, তাই না? অফ আসে নাই, ও আসে। এফটা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না? এফ দিয়ে কিছু একটা হয়, এই জন্য এফ আসে নাই। তো খেয়াল করেছেন, ওই অফটা আসছে। তারপরে আওয়ার, মিনিট, সেকেন্ড, আওয়ার, এস এইচ আই, মানে এম এর এম নাই, কিন্তু এম কিন্তু মান্থের জন্য ইউজ হয়, মিনিটের জন্য আই ইউজ করা হয়। আর এস, এস স্মলার ক্যাপিটাল, একটু চেক করে দেখেন টি এইচ আসছে, এস দিলে টি এইচ আসে, খেয়াল করেছেন? ক্যাপিটাল এস দিলে টাইমটা আসছে, বাট এটা হচ্ছে কি টাইম জোনের সাথে আসে না, এটা জিএমটি তে আসে। হ্যাঁ, 6 ঘন্টা জিএমটি জিরো টাইমটা আসে। আচ্ছা, ওই যে মেক টাইমের একটা সিরিজ বলছিলাম না, এই যে আমাদের আজকের দিনে আসবে মেক টাইম, একটা ফাংশন আছে এম সিরিজে, ওখান থেকে টাইমের সাথে সময় বাড়ানো কমানো, টাইম স্ট্যাম্প অ্যাড করা, এইগুলো সব করা যায়। তো আমি লাস্ট ডেতে ছিলাম হচ্ছে বেসিক্যালি ডি পর্যন্ত, না ডি শেষ হয়েছিল, আর ই শেষ হয়েছিল। আচ্ছা, আসবে, এক্সাম্পল আসবে। আমি ই বলেছি,
explode. দেখেন এখানে যে এক্সপ্লোর ফাংশনটা আছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটার একটা এক্সাম্পল আমরা দেখতে পারি যদি আমরা এক্সপ্লোর ফাংশনটা ইউজ করার চেষ্টা করি। এটার এক্সাম্পল আমরা যেভাবে দেখি, লাস্টে তো আমি দেখিয়েছিলাম PHP.NET সাইটে। আমি যদি ওই ফাংশনটা দিয়ে সার্চ দিই, যে ফাংশনটা সম্পর্কে জানতে চাচ্ছি, একেবারে তার এক্সাম্পল সহ সবকিছু আমার সামনে চলে আসবে। ঠিক আছে, কিভাবে এর ইউজটা হবে। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটু খেয়াল করেন। আমি বলছি যে একটি স্ট্রিং 1 2 3 4, রাইট? তো এটাকে বলা হচ্ছে ডেলিমিটারস বা সেপারেটর। এক্সপ্লোর এর মধ্যে আমরা কি ইউজ করব, মানে এই ফাংশনটা দুই ভাবে মানে ইউজ করা যায়। এক হচ্ছে যে আমি ডেলিমিটারস দিব এবং স্ট্রিংটা দিব। লম্বা স্ট্রিং আছে, আমি বলে দিচ্ছি যদি কমা হয় তাহলে কমা যেগুলো পাবে সব সেপারেট করে করে একটা অ্যারের মধ্যে রেখে অ্যারেটা আমাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আবার আমি কতগুলো চাচ্ছি সেটাও বলে দিতে পারি, আমি 2টা 5টা 10টা এরকমও যেতে পারি, সেটা কিন্তু থার্ড প্যারামিটার। তো এক্সপ্লোরের যখন আমি লিখছিলাম একটু খেয়াল করেন, এই জিনিসটা একটু উল্লেখ করার চেষ্টা করছি। অনেক ফাংশনই সেম নামে 2বার করে আছে, 3বার করে আছে, খেয়াল করেছেন না? সেম নামে আছে বাট 2বার করে 3বার করে আছে। এর কারণটা কি? কারণ হচ্ছে যে কেউ একজন একটা প্যারামিটার নিয়ে, অথবা কেউ 2টা প্যারামিটার নিয়ে, কেউ 3টা প্যারামিটার নিয়ে, ওখানে দেখবেন যেন প্যারামিটার একটু ডিফারেন্ট। এখানে দেখেন এক্সপ্লোর কিন্তু 2বার আছে, একবার হচ্ছে ডেলিমিটারের স্ট্রিং আর একবার ডেলিমিটার স্ট্রিং লিমিট। লিমিট ইকুয়াল নাল বলা হচ্ছে, তার মানে এটা অপশনাল। এই প্যারামিটারটা যদি নাও দেই কোনো সমস্যা নেই, এরর আসবে না। বাট আমি এক্সপ্লোর ফাংশন কল করেছি, ডেলিমিটার বা স্ট্রিং মিস করেছি, তাহলে এরর আসবে। মানে ফাংশন যদি প্যারামিটার এক্সপেক্ট করে আর আমি যদি প্যারামিটার না দেই কি হবে? এরর আসবে। আচ্ছা, সো ফার্স্ট ফাংশনটা নিয়ে যখন আমি কাজ করতে যাচ্ছি, আমি এটাকে একটু অফ দিয়ে রাখি, একটু খেয়াল করেন। আমি একটা স্ট্রিং নিচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে আমি স্পেস ইউজ করেছি, স্পেসটাকে আমি ডেলিমিটার হিসেবে ধরব। ঠিক আছে, এখন প্যারামিটার হচ্ছে আমার স্ট্রিং আর ডেলিমিটার। ডেলিমিটারটা হচ্ছে আমি বলছি স্পেস। তুমি সেপারেট করবে কি দেখে? স্পেস দেখে। সে একটা অ্যারে আমাকে রিটার্ন করবে। অ্যারে সম্পর্কে আমাদের ধারণা আছে, হ্যাঁ? লাইক আমি বলছি ইনফো অ্যারে, এর মধ্যে ভ্যালুগুলো এসেছে। ভ্যালুগুলোকে যদি আমরা দেখতে চাই, নিউমেরিক্যাল অ্যারে কিন্তু তৈরি করবে সে। নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ না কিন্তু, হ্যাঁ? নিউমেরিক অ্যারে তৈরি করবে। আবারও বলছি নিউমেরিক অ্যারে তৈরি করবে।
প্রিন্ট আন্ডারস্কোর আর ইনফার এটাকে এখানে দিলাম। কি কাজ? আউটপুট যদি দেখি, সেপারেট করে নিয়েছে প্রত্যেকটা ভ্যালুকে, প্রত্যেকটা ওয়ার্ডকে, এবং একটা একটা করে ইন্ডেক্সের মধ্যে সেটাকে রেখে দিয়েছে। আমি ডেলিমিটার বলছি কি স্পেস। এখন খেয়াল করেন, আমি বলেছি মাই নেম ইজ কোলন এমডি শফিউল আলম। এখন আমি ডেলিমিটার বলছি কোলন। তাহলে কয়টা ইন্ডেক্স হবে? দুইটা, কারণ কোলন আছে একটাতে, সেপারেট হবে দুইটা ভ্যালু। 0 ইন্ডেক্সে যাবে মাই নেম ইজ, আর 1 ইন্ডেক্সে যাবে এমডি শফিউল আলম। আমরা যে কোনো স্ট্রিং থেকে কিন্তু ডাটা বা ইনফরমেশন গুলোকে অ্যারেতে ভাগ করে সুন্দর করে নিয়ে নিতে পারি। যে কোনো সিম্বল আপনি বলেন যে আমি এ যতবার পাবো ততবার সেপারেট হয়ে যাবে, রাইট? তাই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সিম্বল, লেটার, নাম্বার সবকিছু এখানে অ্যালাউড। এটাকে ডেলিমিটারস বলা হচ্ছে। হ্যাঁ, ডিফল্ট। এখন কথা হচ্ছে, আমি যদি স্পেস নিয়েই আগাই, স্পেসে তো অনেকগুলো ভ্যালু, দেখেন অনেকগুলো ভ্যালু, 6টা ভ্যালু আসছে কোলন সহ। ইনফ্যাক্ট 7টা ভ্যালু আসছে। এখন কমা দিয়ে বলছি 3। কি হলো একটু খেয়াল করি। প্রথম দুইটা আলাদা ইন্ডেক্সে, আর রেস্টকে লাস্ট ইন্ডেক্সে। বুঝতে পেরেছেন? বাকিগুলোকে তো নিয়ে আসলো কোথায়? লাস্ট ইন্ডেক্সে। সো এটা আমরা মনে রাখবো, কারণ এই ফাংশনটা অনেক বেশি কাজের, আমাদের খুব উপকারে দেবে যখন আমরা প্রোগ্রামিং করতে যাব। হ্যাঁ, আমরা প্রবলেম সলভ করতে যাব, তখন বেশ উপকারে আসবে। নাও সাথে সাথে আরেকটা ফাংশন একটু দেখে রাখি। 3টা লিমিট করে দিল। লিমিট দেখেন, আমার আগে ছিল কি কয়টা ইন্ডেক্স? 7টা, 0 to 6। বাট আমি বলেছি যে না, আমি 3টা ইন্ডেক্সের মধ্যেই সবকিছুকে দেখতে চাচ্ছি। আমার সেপারেটর কি ছিল? স্পেস। সো স্পেস, মাই স্পেস হওয়াতে একটা ইন্ডেক্সে গেল, নেম আরেকটা স্পেসে গেল, আর বাকি সব ডাটা চলে আসলো কার মধ্যে? 2 তে। সো সে 3টার মধ্যে সবকিছুকে ম্যানেজ করেছে। এখন আমরা এই একই কাজ ভার্ডাম, ভার্ডাম ফাংশনে দিয়েছি। একটু খেয়াল করেন, আমি প্রিটা দিচ্ছি না, সে ভ্যালুগুলো কিন্তু পুশ করেছে, দিয়ে দিয়েছে আমাকে, রাইট? বাট আমি যদি প্রি দেই তাহলে এটা প্যাটার্ন করে আসবে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সে কিন্তু ইন্ডেক্সে আমাকে বলছে যে ভ্যালুগুলো আছে, এবং সঙ্গে সঙ্গে ভ্যালুগুলোর টাইপ কয়টা করে ক্যারেক্টার আছে সেটাও কিন্তু আমাকে বলে দিচ্ছে। কাছাকাছি টাইপের ফাংশন। ভার্ডাম আর কি প্রিন্টার। এটা প্রোগ্রামিং এর সময় শুধু আমরা যখন কাজ করে থাকি, কাজ করার সময় অ্যারেতে কোথায় কিভাবে কি ভ্যালু আছে সেটা জানার জন্য, দেখার জন্য কিন্তু এই দুটা ফাংশন ইউজ করে থাকি। রেগুলার ফাংশন গুলোর মধ্যে অন্যতম। আমি যদি চোখ বন্ধ করে কয়েকটা রেগুলার ফাংশনের নাম বলতে বলি, আপনারা শুরুতেই এদের নামগুলো নিতে পারেন, রাইট? ভার্ডাম, প্রিন্টার, ইসেট, আনসেট, এক্সিট, ডাই, impole, expole, right?
extract কিছু ফাংশন আছে যেগুলো খুব বেশি ইউজ করা হয়ে থাকে আচ্ছা নাও var টার্মটা আমরা দেখলাম আমরা ছিলাম বেসিক্যালি ই সেগমেন্টে ইটার এক্সপোর্ট ফাংশনটা ইম্পর্টেন্ট হওয়াতে ওটা আলাদা করে एग्जांपल দিয়ে দেখলাম এররটা আপনারা এক্সট্রাক্টটা এগুলো দেখে নেবেন এবার এফ সিরিজে যাচ্ছি এফ এ এফ বার্ড বেসিক্যালি একটা ডেটাবেস ডেটাবেস সার্ভারের নাম আমরা এফ বার্ড সম্পর্কে না জানলেও হবে বাট ফাইল এফ সিরিজের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন এফ গেটটাও ইম্পর্টেন্ট এফ গেট সিএসভি এফ গেট এসএস ফাংশন গুলো খুব কম ইউজ হয় বাট এফ গেট সিএসভি টা ইম্পর্টেন্ট ফাংশন আপনারা আপনাদের লিস্টে লিখে রাখতে পারেন ফাইল ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফাইল এক্সিস্ট ফাইল গেট কন্টেন্ট ফাইল গেট কন্টেন্টস এই ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট খুবই জনপ্রিয় অনেক ইম্পর্টেন্ট কাজে এটাকে ইউজ করা হয়ে থাকে বেসিক্যালি এই ফাংশনটা রিটার্ন করে হচ্ছে ট্রু ফলস বুলিয়ান আমি মনে করেন যে ফাইল এক্সিস্ট ফাংশনটার মধ্যে ফাইলের নামটা পাস করে দিয়েছি যদি ফাইলের নামটা পেয়ে যায় সে রিটার্ন করবে ট্রু আর ফাইল গেট কন্টেন্টস ফাংশনটা যখন আমি কল করব কোনো ফাংশন যে কোনো ফাংশন যদি আমি পাথ দেখিয়ে দেই তাহলে তার ভেতরকার কোডগুলো আমাকে দেখিয়ে দেবে আমি যদি নিয়ে নিতে চাই মনে করেন আমি কোনো একটা ফাইলের সকল কোড নিতে চাচ্ছি ফাইলটাকে নিতে চাচ্ছি না ফাইলের ভেতরের কোডগুলোকে রিড করে নিতে চাচ্ছি অ্যাজ এ স্ট্রিং তখন এই ফাইল গেট কন্টেন্টস ফাংশনটা কল করলে সেটা পাওয়া যাবে বুঝতে পেরেছেন সো অত্যন্ত পাওয়ারফুল একটা ফাংশন আমি ফাইল ফাংশনটা বলেছি ফাইলটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফাইল নেম রাইট আমি যদি শুধু ফাইল থেকেই আসি আমি ফাইলের নামটা যদি এখানে বলে দেই আমাদের ফাইলটার নাম হচ্ছে built in function.php আমরা যে ফাইলটাতে কাজ করছি ওই ফাইলটাই কিন্তু দিলাম ইকো ফাংশন চালিয়েছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন এর মানে কি সে বেসিক্যালি আমাকে রিটার্ন করেছে একটা অ্যারে ওকে আমি স্ট্রিং কনভার্সন চাচ্ছি তো এটা জানার উপায় কি এই ফাংশনটা কি রিটার্ন করবে ইনফো অ্যারে এটা না আমি যদি দেখতে চাই যে কি রিটার্ন করবে আমাদের ফাইল নামের ফাংশনটা ফাইল নামের ফাংশনটা কি রিটার্ন করবে আমাদের হেল্পলাইন আসছে না কেন হ্যাঁ ফাইল অ্যারের হেল্পলাইন এসেছে একটু খেয়াল করেন প্যারামিটার স্ট্রিং ফাইল পাথ ফ্ল্যাগ আমরা দিতে পারি কনটেক্সট দিতে পারি রিটার্ন করবে কি একটা অ্যারে সো সে যখন একটা অ্যারে রিটার্ন করছে সিমিলার ভাবে আমি যদি এখানে রিটার্নটা বলি ফাইল অ্যারে ইকুয়াল ডলার আবারও তাই না অ্যারেটার মধ্যে কি আছে সেটা যদি আমরা জানতে চাই প্রিন্টার ডলার ফাইল অ্যারে খেয়াল করেন থার্সডে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু সে আমাকে দিয়েছে প্রথম লাইনটা ব্ল্যাঙ্ক স্পেস হ্যাঁ প্রত্যেকটা লাইনকে সে সেপারেট করে দিয়েছে বুঝতে পেরেছেন প্রত্যেকটা লাইনকে সে সেপারেট করে দিয়েছে এবং ইনডেক্স আকারে সে আমাকে বলে দিয়েছে
যখন আমি ফাইল ফাংশনে আছি, সে রিটার্ন করছে কি দিস, এটা তো অ্যারে আকারে আমি পাচ্ছি। আমি যদি ফাইল এক্সিস্ট নামে এই ফাংশনটাতে যাই, এখন আমি আছি কোথায়? ফাইল এক্সিস্টে। তো খেয়াল করি রিটার্ন করেছে কি 1, তার মানে কি সে ওই ফাইলটাকে পেয়েছে। আর যদি না পেত তাহলে রিটার্ন করবে নাল। পিএসপি তে বেসিক্যালি নালকে ফলস ধরা হয়। আমরা চেক করে নিতে পারি এই ফাইলটা আছে কি নেই, বিষয়টা বোঝা যাচ্ছে। আমরা ফাইল ক্রিয়েটও করতে পারি, হ্যাঁ, ফাংশন কমান্ড চালিয়ে ফাইল আমরা ক্রিয়েটও করে দিতে পারি। ওকে, এবার আমরা আসি পরবর্তী যে ফাংশনটা আছে সেটা নিয়ে। ফাইলেরই যে সিরিজটা আছে এই সিরিজটাকে আমি দেখতে বলছি ফাইল গেট কন্টেন্টস। ঠিক আছে, ফাইল গেট কন্টেন্টস, পুট কন্টেন্টস, রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। ফাইল এ টাইম, ফাইল সি টাইম, ঠিক আছে। এবার ফাইল গ্রুপ, ফাইল নোড, রাইট, ফাইল এম টাইম, ফাইল ওনার, অনেক কিছু, ফাইল সাইজ। ওকে, শুধু ফাইলের উপরেই এই সিরিজটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমরা এই সিরিজটাকে আমাদের প্রায়োরিটি লেভেলে সবার উপরের দিকে রাখার চেষ্টা করব, যে ফাইল রিলেটেড কোনো কিছু আসলে আমাকে আটকাতে পারবে না, আমি সবকিছুই করতে পারি ফাংশন দিয়ে। কারণ ওই জায়গাটা একটু জটিল, পিএসপি যে জায়গাগুলোকে জটিল মনে করেছে ওই এরিয়াটাতে খুব ভালো করে বিল্ট ইন ফাংশন তৈরি করে রেখেছে যাতে ডেভেলপাররা বিপদে না পড়ে। ওকে, সিকিউরিটি ইস্যুতে নর্মালি যেটা হয় যে সিকিউর মানে আমরা ডাটা বেসিস করে যখন রাখি, ডাটা রাখার ক্ষেত্রে মেমোরি ইউজ করি। মেমোরি দুই রকমের হয় ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে, একটা হচ্ছে যে ব্রাউজারের মেমোরি, আর একটা হচ্ছে আমার হার্ড ড্রাইভের মেমোরি, রাইট, ফাইল সিস্টেমের মেমোরি। তো যখন আমরা ব্রাউজারের মেমোরি ইউজ করি তখন সিকিউরিটিটা উইক হয়ে যায়, আর যখন ফাইলের মেমোরি আমরা ইউজ করি তখন সিকিউরিটিটা অনেক হাই থাকে। ঠিক আছে, এই কারণে একটু খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং সিস্টেমগুলোতে যখন আপনি যান তখন কিন্তু আপনার সরাসরি অথেন্টিকেশনটা সে রিড করে না, মানে ব্রাউজার থেকে রিড করে না, সে ফাইল লোডিং করে অ্যাজাক্সের মাধ্যমে অথবা সার্ভার সাইড থেকে ডাটাটা রিড করে নিয়ে আসে। কারণ ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সিকিউরিটির জন্য সিকিউরিটি ইনফরমেশনগুলো লাইক সেশন যেটাকে আমরা বলি পিএসপি তে ব্রাউজারের সেশনে ডাটা রেখে দিয়ে থাকি। অন্যান্য ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারে, বাট তারা মূলত ইউজ করে থাকে ফাইল সিস্টেম। ডাটাগুলো রেখে দেয় কোথায়? ফাইলের ভেতরে ওই সেশনের ইনফরমেশনগুলো রেখে দেয়। বুঝতে পেরেছেন? এবং ওই ফাইল থেকে রিড করে, কারণ ব্রাউজার হ্যাক হয়ে গেলে সেটা কিন্তু আমার ইনফরমেশনগুলো সব চুরি হয়ে যাবে, বাট যদি ফাইল থেকে হ্যাক করতে হয় তাহলে আমার সার্ভার হ্যাক করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, তো আমি ফাইলের উপরে কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি। ফাইল গেট কন্টেন্টস ফাংশনটাতে যদি আমি যাই, এই ফাংশনটাতে গেলে আমাকে শুধু ওই ফাইলের নামটা যদি বলে দেই, দেলোয়ার চা দাও তো। দেখেন আমি ফাইলটার বাকি সবকিছুকে এই দুটা লাইন কেউ যদি আমি ডিসেবল করে রাখি, এই ফাইলটাকে কিন্তু আমি পাত আকারে দেখিয়েছি।
ফাংশনটা কল করেছি, ইকো করি নাই, রাইট? আমি ইকো করছি, তাহলে ইকো যদি করে দেই ওই ফাইলের ভেতরে সবকিছু দেখেন চলে আসছে। স্ল্যাশ দিয়ে দিয়ে বন্ধ করা তো, সেগুলো সহ ফাইলের ভেতরে যা আছে সবকিছু কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে অ্যাজ এ স্ট্রিং। ঠিক আছে, সে আমাকে এটা পাঠিয়েছে স্ট্রিং আকারে। হ্যালো হ্যালো, আচ্ছা পরের ফাংশনটা আমরা একটু দেখি। দেখেন গেট ফাইল গেট কন্টেন্টস, এই ফাংশনটার ছাড়াও ফাইলের আরো কিছু ফাংশন আছে। ফাইলের এক্সিস্ট কন্টেন্টস আমরা বলেছি। পুট কন্টেন্টস বেসিক্যালি এটা অ্যারে। পুট কন্টেন্টসটা যদি আমরা ধরি একটু খেয়াল করেন যে এখান থেকে যখন হেল্পলাইন আসে, এখান থেকে যদি আমরা ফাইল পুট কন্টেন্টসে যাই, ফ্ল্যাগ দিতে হয়, কনটেক্সট দিতে হয়, রিটার্ন করে কি, এটা তো ফাইলের ফাইল গেট কন্টেন্টস ফাইল পুট কন্টেন্টস, এটা 5 এর ফাংশন, নতুন এসেছে, 4S ছিল না। স্ট্রিং মিক্সড ডেটা, সে কি রিটার্ন করছে একটু খেয়াল করেন, রিটার্ন করছে ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, সে কিন্তু রিটার্ন করছে ইন্টিজার ভ্যালু। আর এখান থেকে এই যে প্যারামিটার গুলো, ফাইল নেম, ফার্স্ট ইনটা আর মিক্সড, এর ভেতরে এই ডাটার ভেতরে সব ধরনের ভ্যালুই কিন্তু যেতে পারে। সব ধরনের ভ্যালুই যেতে পারে। তো আমি ফাইল নেম বলে ডাটা মধ্যে কিছু ভ্যালু যদি রাখি, অ্যারে হ্যাঁ, পুট কন্টেন্টস করেছে। এবার আমি ওইটা ইকো করে আবার গেট কন্টেন্টস করছে। হ্যাঁ, পুট করেছে কিন্তু, হ্যাঁ সে কিন্তু রিটার্ন করবে ইন্টিজার। আচ্ছা এখন চেক করি, আনডিফাইন্ড ভেরিয়েবল ফাইল নেম। সো ফাইল নেমটা, আচ্ছা ফাইল নেমটা আনডিফাইন্ড ভেরিয়েবল হওয়ারই কথা, কারণ আমরা ফাইলের নেমটা কিন্তু এখানে ফাইল নেমই রেখেছি, ফাইল নেমটা আমি এখানে দিয়ে দিলাম, রাইট? এররটা খেয়াল করেন কিভাবে এসছে, পুট কন্টেন্টস ফাইল নেম ক্যান নট বি এমটি। এই যে ফাইলের ভেতরে এটাকে সে রাইট করে দিয়েছে। এখন আমরা যদি কোডে যাই, একটু খেয়াল করেন আমার ফাইলে আর কোনো কিছু নেই, সব রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলে কি পাবো আমরা? কন্ট্রোল জেড দিলে পাচ্ছি না, তার মানে যত এক্সাম্পল ছিল সব গেছে। বুঝতে পেরেছেন? সো আমি ফাইলের মধ্যে সব রাইট করে দিতে পারছি। একটু খেয়াল করেন আমি এখানে ডেলিমিটার সেট করে বিভিন্ন ভাবে কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে পারি, ভ্যালু ফোর্স করে তার ভিতরে পুট করে দিতে পারি। সো গেট ভ্যালু পুট ভ্যালু আমরা কিন্তু দেখছিলাম। আচ্ছা এখন টাইপ করার কাজটা আমাদেরই করতে হবে, যদি আগের ফাংশনগুলো নিয়ে কাজ করতে চান ভিডিওতে আছে। আচ্ছা এখন ফাইল সব শেষ, ফাইলের এই ফাংশনটা ছাড়াও আমরা যেটাকে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, ফাইলের সাইজ।
ফাইলের সাইজ ফাংশনটা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। এই যে ফাইল সাইজ, ফাইলের টাইপ, ফাইলের সাইজ, ফাইল নেম। আমি যদি ফাইলের সাইজটা জানতে চাই, আমি যদি বলি যে ফাইলের সাইজটা হচ্ছে ইকো দেই built-in function dot PSP, 47 এটা বেসিক্যালি কি বাইট, হ্যাঁ 47 বাইট। সো সে বাইট ভ্যালু রিটার্ন করে, হ্যাঁ বাইট ভ্যালু রিটার্ন করে। এটা আমরা যদি প্রপার্টিজ থেকে দেখি 1k এই হিসেবে কিলোবাইট না 1 বা 0 বাইট হিসেবে, মানে 0 সাইজ দেখাবে, কারণ ফাইলের সাইজগুলো কিলোবাইট হলেই তারপরে শো করে। কই গেল, আমরা ডে 2 ফাইলটাতে যদি যাই, দেখেন 1 KB দেখাচ্ছে, খেয়াল করেছেন? বাট আমি যদি এটার প্রপার্টিজে যাই, সাইজটা কি দেখাচ্ছে 47 বাইট। ওই বাইট ভ্যালুটাই সে কিন্তু আমাকে রিটার্ন করেছে। সো যদি আমাদের হাতে একটা ফাইল আসছে, ওটাকে আমি আপলোড করব, এবং আপলোডেড ফাইলটা আমি বলছিলাম যে এই সাইজের বেশি হওয়া যাবে না, তাহলে কারেন্ট ফাইলটা কত সাইজে সেটা আমি খুব সহজেই দেখে নিতে পারবো। অথবা কি, যখন আমি ইনপুটের টাইপ ফাইল দেই, আমাদের যে অ্যারেটা রিটার্ন হয় সেই অ্যারের ভেতরে কিন্তু অটোমেটিক দিয়েই দেয় যে সাইজটা এত। তো ওই ফাংশনটা আমরা একটু জেনে রাখলাম, ফাইল সাইজ। ওকে, সো এফ সিরিজটা আমরা যেটা দেখছিলাম সেই হিসেবে এফ বার্ড নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, এফ গেট নিয়ে কথা আছে, বাট ফাইল সিরিজটা খুব ইম্পর্টেন্সি দিয়ে দেখার চেষ্টা করব। এছাড়াও ফ্লোর যে ফাংশনটা আছে ইম্পর্টেন্ট, সিল একটা কথা বলেছিলাম না, মনে আছে? ফ্লোরটাও ইম্পর্টেন্ট। একটু দেখি যে ফ্লোর ফাংশনটা কিভাবে কাজ করে। আমি যদি বলি 5.3 ওকে 5ই দেখাচ্ছে, যেহেতু ফ্লোর করতে বলেছে। আমি যদি বলি 5.9, আমাকে কিন্তু 5ই দেখাচ্ছে। মানে সে ফ্র্যাকশন পেলেই ওটাকে কি করে দেবে, মানে 6 হওয়ার আগ পর্যন্ত সে ফ্লোর করে তাকে 5এই রাখবে। সিল বললে সেটাকে সিলিং এ বলবে। বাট এটা আমরা কখন ইউজ করব, কন্ডিশন দিয়ে দেবো যে ভ্যালু 3.5 এর নিচে হলে কি হবে, ফ্লোর করে দেবে, আর 3.5 বা তার উপরে হলে সিল করে দেবে। বুঝতে পেরেছেন? এই লজিক দিয়ে আমরা কিন্তু এটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসতে পারি। সো ফ্লোরও কিন্তু খুব রেগুলার টাইপের ফাংশন। সো ফ্লোরটাকেও আমরা ইউজ করতে শিখব। তার মানে এফ সিরিজটা কিন্তু আমি বেশ ইম্পর্টেন্সি দিচ্ছি, এফ সিরিজটা ভালো মতো দেখার চেষ্টা করবেন। নাম্বার অফ ফাংশনস রয়েছে, বাট এই যে এফটিপি লগইন গেট, এটা সার্ভার রিলেটেড। এফটিপি মেক ডিরেক্টরি, ডেফিনেটলি এই যে ফাংশনটা আপনারা দেখছেন যে রিয়েল টাইম সার্ভার কানেকশনের মাধ্যমে ওখানে ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করার একটা ফাংশন আর কি, খুব পাওয়ারফুল ওয়ান। এইগুলোতে দেখে রাখতে পারেন এফটিপি সিরিজটা, বাট এটা বেশ খুব রেয়ার কেসে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ফাংশন এক্সিস্ট। কোন একটা ফাংশনের নেম যদি ওখানে দিয়ে দেই, সেটা যদি এক্সিস্ট করে তাহলে সে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ
ফলস রিটার্ন করবে। এটা রেগুলার কেসে ছোট ফাংশন হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, তো এফ জি এই সিরিজটা ছোট, জি সিরিজটা জিসি এনেবল ডিসেবল জিসি সিরিজ জিওআইপি GOIP DB ফাইল নেম। দেখেন এখানে GOIP যেটা আছে হোস্ট নেম দিয়ে কন্টেন্ট কোড বাই নেম, কান্ট্রি কোড 3 বাই নেম, কান্ট্রি কোড নেম। আমি যদি হোস্ট নেম দিয়ে দেই তাহলে সে কিন্তু অনেক ইনফরমেশন আমার কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, GOIP ডোমেইন বাই নেম, হোস্ট নেম যদি আমি দিয়ে দেই, তো হোস্ট নেম এটা বেসিক্যালি ওই সার্ভার রিলেটেড ইস্যু, যে ওখানে যদি আমাদের কখনো কাজ করতে হয় সার্ভার নিয়ে, সেক্ষেত্রে এই ফাংশনটা কিন্তু কাজে লাগবে। GOIP সিরিজ গেট ব্রাউজার যে ফাংশনটা আছে, এটা বেসিক্যালি ব্রাউজার ইনফরমেশন পাওয়ার জন্য, বাট প্রবাবলি এটা কি অবস্থায় আছে এখন কারেন্টলি ফাংশনে সেটা একটু দেখে নেই। এর এক্সাম্পলটা আমরা একটু দেখার চেষ্টা করি। গেট ব্রাউজারটা জি সিরিজের, যেটা আমরা বলবো ইম্পর্টেন্ট। দেখি আমাদের কাছে ছোট কোনো ফাংশন আছে কিনা। দেখেন এই এক্সাম্পলটা যদি আমরা নিই, ব্রাউজারের এটা যে কোনো নাম হতে পারে, এটা ভেরিয়েবল। সার্ভার একটা গ্লোবাল অ্যারে আমরা জানি, তাই না? HTTP ইউজার এজেন্ট, দ্যাট মিন্স আমার কোন এজেন্টটা নিয়ে আমি কাজ করছি, কোন ব্রাউজার নিয়ে সেই ইনফরমেশনটা আমার কাছে আসবে। ইউজার এজেন্টটা ইকো করে দেখানোর জন্য ইউএটা রাখা হয়েছে। গেট ব্রাউজার এটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? গেট ব্রাউজারটা বিল্ট ইন ফাংশন আর কি, আর এই ভেরিয়েবলটা এজেন্টটার নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা জানি যে প্রি দিলেই প্যাটার্ন করে দেখায়, তাই না? ভারডাম তো ভালো করে দেখাতে পারে না। আমরা যদি ভারডাম দিয়েই প্রথমে দেখি যে ব্রাউজারের মধ্যে কি আছে, এটা যদি আমরা চেক করি যে ব্রাউজার ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি কিনা, প্রচুর ইনফরমেশন এখানে দেখাচ্ছে এলোমেলো ভাবে। বাট আমরা যদি এটাকে উপরে কি রাখি, ইকো প্রিটা দিয়ে দেই, তাহলে হয়তো গুছিয়ে দেখাবে অ্যারের ভেতরে কি আছে, ব্রাউজার ইনফরমেশনটা আমাকে দেখাবে। ঠিক আছে, এই যে ডিফল্ট ব্রাউজার, এখানে বেশ কিছু ভ্যালু কিন্তু মিসিং মনে হচ্ছে। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে যে এখানে ভ্যালু গুলো ঠিকঠাক মতো আসে নাই অবজেক্ট আকার। আমি ভারডাম না দিয়ে প্রিন্ট আর দিচ্ছি। একটু খেয়াল করেন যে ইনফরমেশন গুলো মিসিং, তার মানে সে পারফেক্ট ইনফরমেশন কিন্তু দিচ্ছে না। এখান থেকে ইউজার এজেন্ট হিসেবে আমাকে মজিলা ধরিয়ে দিয়েছে এবং ফায়ারফক্স এর কত ভার্সন সেটা কিন্তু সে আমাকে বলে দিচ্ছে, বাট ব্রাউজারের নাম কি, ব্রাউজারের নেম পাথ, ব্রাউজার ভার্সন, প্ল্যাটফর্ম, এভরিথিং, সকল ইনফরমেশনই কিন্তু তার, মানে জাভাস্ক্রিপ্টের ভার্সন কত বা আদার্স এর ভার্সন কত, সব কিন্তু দেওয়ার কথা ছিল।
সো এই ফাংশনটা নিয়ে আমি আগেও প্রবলেম ফেস করেছি, সে প্রপার ইনফরমেশন দেয় না, বাট যদিও এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। এই ফাংশনটা আপনারা আরেকটু স্টাডি করবেন। এরা একটু খেয়াল করে দেখেন যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে এইভাবে আসার কথা। কি করা হয়েছে, আমরা জাস্ট গেট ব্রাউজার বলে নাল ভ্যালু পুট করেছি, নাল ভ্যালু আর হচ্ছে ট্রু। ওকে, নাল আর ট্রু যদি দেয়া হয় আর ইকো করা থাকে সার্ভার এইচটিটিপি উপরের দিকে ইউজার এজেন্টটা, তাহলে যেটা হয় যে প্রথমে এই ইনফরমেশনটুকু দেখায় ওই ব্রাউজারের জন্য, আর অ্যারেতে যেটা দেখায় দিস ইনফরমেশন। এইটা বেসিক্যালি আউটপুটে আসার কথা ছিল, আমাদের কিন্তু আউটপুটে এটা আসে নাই। ওকে, সো গেট ব্রাউজার ফাংশনটা স্টিল প্রবলেম করছে, আপনারা একটু চেক করে দেখবেন। এবং এই জায়গাটাতে একটু কাজ করার চেষ্টা করবেন যে গেট ব্রাউজার ফাংশনটা যদি সলিউশন আসে, কিভাবে সলিউশন আসে সেটা একটু আমাকেও জানাবেন। হ্যাঁ, আমারও জানা দরকার। এবার জি সিরিজটাতে আমরা জিও আইপি এটাকে বলেছিলাম যে বেশ ইম্পর্টেন্ট, বাট এটা অ্যাডভান্স লেভেলের জন্য আমরা ইউজ করে থাকি। গেট সিরিজে বেশ কিছু ফাংশন আছে, এগুলোকেও খুব বেশি ফ্রিকোয়েন্ট ইউজ কিন্তু এই গেট সিরিজের নেই। সো ক্লাস অবজেক্ট নিয়ে যখন কাজ করা হয় সেক্ষেত্রে এগুলোকে ইউজ করা হয়ে থাকে। আবার এই যে একটু খেয়াল করেন যে গেট প্যারেন্ট ক্লাস, গেট রিকোয়ার্ড ফাইল, গেট রিসোর্স টাইপ। ওকে, সো এই ফাংশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও গেট ডেট নামে যে ফাংশনটা আছে টাইম স্ট্যাম্প টাইম দিয়ে, এটাও আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি। গেট হোস্ট নেম, গেট ইমেজ সাইজ, আমি যদি ইমেজের সাইজ জানতে চাই তাহলে গেট ইমেজ সাইজ ফাংশনটা, মানে এই চারটা ফাংশন কিন্তু ইম্পর্টেন্ট। গেট ইমেজ সাইজ, ঠিক আছে, গেট ইমেজ সাইজ ফাংশনটা ইম্পর্টেন্ট, গেট হোস্ট নেমটা ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা এটাকে ইউজ করে থাকি। ওকে, গেট সিরিজের আদার্স যে ফাংশন গুলো আছে এর মধ্যে বাকি যেগুলো আছে জিএমপি সিরিজটাও আমাদের অতটা দরকার নেই বা আমরা ইউজ করব না। গ্রাফ তৈরি করার জন্য বেসিক্যালি পিএসপির কিছু লাইব্রেরি আছে গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করার জন্য, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। লিপ চার্ট বলে একটা লাইব্রেরি আছে, তারা এই গ্রাফের বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য সুন্দর একটা লাইব্রেরি ডেভেলপ করে রেখে দিয়েছে, আমরা সেটাকে ইউজ করতে পারি। সো লাইব্রেরি আমার হাতে থাকলে শুধুমাত্র কিছু এক্সাম্পল ফাংশন অ্যাক্সেস করলেই কিন্তু আমাদের যে কাজ সেটা কিন্তু হয়ে যায়। তো আমরা গ্রাফ রিলেটেড বিষয়গুলো এই বিল্ট ইন ফাংশনে না দেখে লাইব্রেরিটা ইউজ করব। সো জি সিরিজটাকে আমরা এই পর্যন্তই দেখব। এইসে এসে হ্যাশ অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাশ ইম্পর্টেন্ট, হেডার ফাংশনটা ইম্পর্টেন্ট রিডিরেকশনের জন্য, ঠিক আছে। হেডার ফাংশনটা আমরা নরমালি হয়তো ইউজ করেছে, যারা র পিএসপি করেছে তারা ডেফিনেটলি হেডার ফাংশন ইউজ করেছেন না? হেডার ফাংশন ইউজ করেছেন না? হেডার লোকেশন ফাইল নেম, হ্যাঁ, হেডার লোকেশন ফাইল নেম দিলে ওখানে রিডিরেক্ট হয়ে চলে যায়। সো হেডার ফাংশনটা ইম্পর্টেন্ট। সো হেডার সিরিজটা একটু ভালো করে দেখবো। HTML এন্টিটিসটা দরকার নেই, HTML স্পেশাল ক্যারেক্টার দরকার নেই, HTTP বিল্ড কোয়েরি দরকার নেই। সো এই সিরিজে এখানে হ্যাশ সিরিজটা আপনারা দেখবেন, ঠিক আছে। হ্যাশ সিরিজটা ইম্পর্টেন্ট, হেডারটা ইম্পর্টেন্ট। সো HTML এর মানে এই সিরিজের হ্যাশ এবং হেডার এই দুইটা সিরিজ একটু আমরা ভালো মতো দেখার চেষ্টা করব। আই সিরিজটা আইবেস দরকার নেই, আইবেসটা হিউজ, আইকনের দরকার নেই।
ind to দরকার নেই image to work image type image ইমেজ সিরিজটা একটু দেখতে পারেন বাট এটা ইমেজ ক্রিয়েশন বা ইমেজ থেকে আমরা অনেক সময় বলি না যে ইমেজকে আমরা করে ফেলবো ক্রপ করব রোটেট করব যদিও এখন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিজ চলে আসে এর ইউজ তেমন ভাবে নেই বাট আমরা চাইলে ইমেজ কিন্তু বিভিন্ন শেপ অ্যাঙ্গেল বা রোটেট থেকে শুরু করে যা যা করা যে ওয়াটারমার্ক দেওয়া বা আদার্স যে বিষয়গুলো আছে সেটা করতে পারি আর ইউজার ফ্রেন্ডলি করার জন্য এখন বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি ইউজ করা হয় সো ইমেজ সিরিজটা যদি ওভারলুক করেন কোনো সমস্যা নেই এখানে খেয়াল করেন ইমেজ ক্রপ বলছিলাম না যে ক্রপিং এর জন্য যে কোয়েরি আছে আমরা তাহলে ইমেজের এটাকে দেখবেন যে ইমেজ ফ্লিপ আমরা ফ্লিপ করতে পারি বুঝতে পেরেছেন সো এটার আপাতত দরকার নেই আর কি আই সিরিজে আমরা কি এখন পর্যন্ত কোনো ফাংশন দিয়েছি এখন পর্যন্ত কোনো ফাংশন দেই নাই যে যেটা ইম্পর্টেন্ট হিসেবে আমরা দেখব আই ম্যাপ ini ইন অ্যারে এটা এই যে ইম্পোর্ট ফাংশনটা ইমপ্লোড ফাংশনটা ইম্পর্টেন্ট গ্লু আর অ্যারে এটা আমরা দেখব ইন অ্যারে যে ফাংশনটা আছে আমরা একটা एग्जांपल দেখেছিলাম তাই না ওখান থেকে আমরা পেয়েছি ইম্পোর্ট ফাংশনটাতে আমি ফেরত আসছি ইম্পোর্ট ফাংশনটা আমরা एग्जांपल আকারে দেখব is সিরিজটা একটু দেখব হ্যাঁ is আন্ডারস্কোর বাট অতটা ইম্পর্টেন্ট না বাট যদি আমরা মনে করি কিছু কিছু সময় লাগতে পারে হ্যাঁ is সিরিজটা আমরা ইম্পোর্ট এই ফাংশনটা এখন একটু দেখার চেষ্টা করি কিছুক্ষণ আগে এক্সপোর্ট দেখেছি না মনে আছে ইম্পোর্ট ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইম্পোর্ট ফাংশনে যেটা হয়ে থাকে আমি একটা অ্যারে বানিয়েছি ইমপ্লোড করেছি অ্যারে কিন্তু হ্যাঁ অ্যারে আমি কমা সেপারেটেড দিয়েছি অ্যারেতে তারপরে আমি ইমপ্লোডের মধ্যে কমা সেপারেটেড দিয়ে অ্যারে পাস করেছি এটা কমা সেপারেটেড এটা বেসিক্যালি একটা কি স্ট্রিং আমাকে বানিয়ে দিয়েছে যে স্ট্রিংটা ওই প্রত্যেকটা ভ্যালু নিয়ে সে কমা সেপারেট করে করে রেখেছে তার মানে এটা দুজনের মধ্যে রিলেশন কোথায় একজনের মধ্যে একটা হচ্ছে কি যদি কোনো ভ্যালু থাকে এক্সপ্লোড যেটা ওইটা যে সেপারেটর দিয়ে আপনি সেপারেট করতে চাচ্ছেন আলাদা করে এই অ্যারেতে বানিয়ে ফেলতে পারেন আবার ওই অ্যারেকেই আপনি কি করতে পারেন আপনি স্ট্রিং এ রূপ দিতে পারেন রাইট এই দুটো ফাংশন কাছাকাছি অত্যন্ত বেশি ইউজ হয়ে থাকে প্রোগ্রামিং এর সময় সো এই ফাংশনটা আমরা ইউজ করার বা প্র্যাকটিস করার চেষ্টা করব সো যদি এই एग्जांपलটা আমরা নিয়ে আসি একটা অ্যারেতে কিছু ভ্যালু রাখা আছে
তারপরে একটা ভেরিয়েবল সে রিটার্ন করবে ইমপ্লোড এর মধ্যে কি দিয়ে ভাগ করা হবে কমা দিয়ে অ্যারেটা যখন আপনি পুশ করছেন কমা নিয়ে মানে সে অ্যারেটার প্রত্যেকটা ইনডেক্সকে সে কি দেবে কমা দিয়ে দিয়ে স্ট্রিং এর সঙ্গে ম্যাচ করাবে এটা বেসিক্যালি এই কমার জন্য কিন্তু এই কমাটা দেয়া হয় নাই বেসিক্যালি যখন স্ট্রিং বানাবে প্রত্যেকটা ইনডেক্সের ভ্যালু সে কিভাবে সেপারেট করবে প্রত্যেকটা ইনডেক্সের ভ্যালু যদি আমি বলি যে এখানে তুমি স্পেস দিয়ে সেপারেট করো রাইট তাহলে এখন দেখেন আমাদের আউটপুটটা কি স্পেস দিয়ে সেপারেট হয়েছে কমা দিয়ে সেপারেট করতে চাইলে কমা দিয়ে আর যদি কোনো কিছু দিয়ে না চাই ওই স্পেসই রেখে দিব বুঝতে পেরেছেন তো আমি এক্সপ্লোর করতে পারি আমি ইমপ্লোড করতে পারি সো বিল্ট ইন ফাংশনের পাওয়ার গুলো আমি অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করছিলাম আমরা হয়তো প্র্যাকটিক্যালি অনেক কাজ করেছি করতে গিয়ে যেটা হয়েছে যখনই প্রবলেম ফেস করেছি তখন নিজে বুদ্ধি দিয়ে সেই প্রবলেমটা সলভ করার জন্য নিজে নিজে অনেক ফাংশন লিখেছি রাইট বাট আমরা যদি একটু চিন্তা ভাবনা করে বিল্ট ইন ফাংশনের উপরে যদি দখল থাকে সেটা যদি ইউজ করতাম তাহলে হয়তো অনেক দ্রুতই সেই প্রবলেমগুলোর সলিউশনে যেতে পারতাম সো এখন থেকে আমরা যেটা করব যে সবকিছু তো পাওয়া যাবে না পাওয়া যাবে কি বাট কোন একটা জটিল প্রবলেমের পার্শিয়াল সলিউশন তো আমি বিল্ট ইন ফাংশন থেকে করে নিতে পারি তাহলে আমার অ্যাট লিস্ট কিছু সময় বেঁচে যাবে আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি আমার এক্স্যাক্টলি এই কাজটা দরকার এটার জন্য হয়তো আপনি বিল্ট ইন ফাংশন পাবেন না বাট কাছাকাছি তো আপনি বিল্ট ইন ফাংশন পাবেন এই কারণে আমি বলছি যে পিএসপি তে আমরা যদি একটু দ্রুত কোডিং করতে চাই ভালো সলিউশনের দিকে যেতে চাই সেক্ষেত্রে আমাদের বিল্ট ইন ফাংশনের উপরে একটা দখল কিন্তু তৈরি করতে হবে আলটিমেটলি আদারওয়াইজ আমাদের কাজকে স্লো করে দেবে আমরা যদি বিল্ট ইন ইউজার ডিফাইন্ড ফাংশন লিখতে পারি ডেফিনেটলি আমরা কি করতে পারবো যে কোনো প্রবলেমের সলিউশন তৈরি করতে পারবো যদি সিনট্যাক্সের উপরে আমাদের দখল থাকে আইকিউ ঠিক থাকে তাহলে আমরা খুব সহজেই সেটা কিন্তু ডেভেলপ করে ফেলতে পারবো রাইট সো আমি কিছুক্ষণের একটা ব্রেক দিচ্ছি তারপরে আচ্ছা তো আমরা ইমপ্লোডটা বললাম আই সিরিজটাকে আমরা শেষ করেছি এখন বেসিক্যালি যেতে তেমন কোনো বিল্ট ইন ফাংশন নেই বাট জেসন একটা বিষয় আছে হ্যাঁ এটা কিন্তু বেসিক্যালি একটা টেকনোলজি আর পিএসপি তে জেসনের বেস্ট প্ল্যাটফর্ম আছে জেসনের বেস্ট প্ল্যাটফর্ম আছে সো জেসনটা যদি আমরা সুযোগ পাই একটু টাচ করব আর কি হ্যাঁ অ্যাজাক্সটা দেখব এবং যদি আমরা অ্যাজাক্স পারি জেসনও পারবো একদম কাছাকাছি বিশেষ করে জেসন ডিকোড জেসন এনকোড এর ফাংশন আছে এই ফাংশন গুলো আমরা ইউজ করতে পারি জেসন রিলেটেড সো যখন জেসনে কাজ করা হবে তখন আর কি এই ফাংশন গুলো ইউজ হয়ে থাকে আদারওয়াইজ একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এই যে গ্লু প্রাইস এই সম্পর্কে জয়েন কিছুক্ষণ আগে একটা ফাংশন আমরা দেখলাম ওই ইমপ্লোড আর কি আর জয়েন একই ফাংশন ওকে সো এর মধ্যে কোনো পার্থক্য নেই আবার জেসন ডিকোড বলে একটা জেসন এনকোড বলে একটা ফাংশন আছে সেটাও ইম্পর্টেন্ট আর কি জেসনের জন্য আমরা এনক্রিপ্ট করার সময় এনক্রিপ্টেড ডাটা ডিকোড করার সময় এই ফাংশনগুলো ইউজ করে থাকি বাট জেসন রিলেটেড যদি আমরা জেসনের ক্লাস করি সেক্ষেত্রে জেসনের ফাংশনগুলো লাগবে আর আপনারা একটু চেষ্টা করবেন জেসন সম্পর্কে কিছুটা জানার সো যে সিরিজটা খুব ছোট খেতে এসেও কি ফাংশনটা ইম্পর্টেন্ট কি বলতে আমরা বোঝাই অ্যারের ইনডেক্স কে অ্যারে যেমন ইম্পর্টেন্ট কে সিরিজটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে কিটা অত্যন্ত ইম্পর্টেন্ট সো কিটা আমরা নিয়ে কাজ করব কি ফাংশনটা নিয়ে সো কি সর্ট ফাংশনটাও আছে কি সর্ট ফাংশনটা একটু দেখবেন আপনারা কি ফাংশন আর কি সর্ট ফাংশন এই দুটো ফাংশন আমরা দেখব এল সিরিজটা আমরা বলতে পারি যে বেশ কয়েকটা ফাংশন আছে এল সিরিজে যেটা আমরা ইউজ করতে পারি এলডেপ টা দরকার নেই এলডেপ কে ফার্স্ট রেফারেন্স এলডেপ এর যে লোকাল
লোকাল গেট অল, এগুলো বেসিক্যালি ফ্রেমওয়ার্কে গেলে আর একদমই প্রয়োজন পড়বে না। লোকাল টাইম ফাংশনটা দরকার আছে, লোকাল টাইমটা ইম্পর্টেন্ট। লক ফাংশনটা অনেক সময় আমরা ইউজ করে থাকি, লক 10টা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। সো লিস্ট ফাংশনটা ইম্পর্টেন্ট, ওকে। সো লিস্ট নামে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ওই যে রেগুলার যে ইউজ আছে সেই রেগুলার ইউজের মধ্যে পড়ে। সো আমি লিস্ট ফাংশনটা সম্পর্কে একটু এক্সাম্পলটা নেওয়ার চেষ্টা করছি। খেয়াল করেন অ্যারে সে রিটার্ন করে, লিস্ট যে ফাংশনটা আছে। আমার যদি একটা অ্যারে হয় ইনফো, অ্যারেতে বেশ কিছু ভ্যালু আছে, আপনি লিস্ট করেছেন, লিস্ট করে লিস্টের মধ্যে আপনি কি দিচ্ছেন, ড্রিঙ্ক, কালার, পাওয়ার, ঠিক আছে। সো ড্রিঙ্ক, কালার, পাওয়ার, এই যে ফাংশন মানে প্যারামিটার গুলো পাস করা হচ্ছে, এর মধ্যে ইনফোকে পুশ করেছেন, এটা খেয়াল করেছেন না, ইনফোকে আপনি পুশ করেছেন। সো বেসিক্যালি এখন এই লিস্ট থেকে আপনি যদি ড্রিঙ্ক ইজ কালার অ্যান্ড পাওয়ার মেক ইট স্পেশাল, এই কথাটা আমাকে বের করতে হয়, তাহলে কেমন করে কি হবে। তো এখানে এসে যেটা হবে যে আমাদের আউটপুটটার ধরন কেমন হতে পারে। আইডি, নেম, স্যালারি সিলেক্ট করা হচ্ছে কি আইডি, নেম আর স্যালারি টেবিল থেকে, সেটা সরাসরি পেজ করে এনে লিস্টের মধ্যে রাখা হচ্ছে। সেই লিস্টটার মধ্যে যে আমি ভেরিয়েবল গুলো পুশ করেছি, সেই ভেরিয়েবলের মধ্যে আমার এই ভ্যালুগুলো অটোমেটিক চলে গেছে, বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে যে আমি যদি আমার অ্যারেতে 3টা ভ্যালু থাকে, আমার অ্যারেতে 3টা ভ্যালু আছে, এখন লিস্টের মধ্যে 3টা পার্টিকুলার ভেরিয়েবলে আমি কি করে দিলাম, ওই অ্যারেটা ঢুকিয়ে দিলাম, 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা ভ্যালু কিন্তু পুশ হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি, আমি ভেরিয়েবল বানাতে চাচ্ছি। তো রিলেটেড, এটা পুরনো ফাংশন আর কি লিস্ট, এটার একটা খুব বলতে পারেন যে আধুনিক একটা ফাংশন আসছে আর কি, এক্সট্রাক্ট নামে, যেটা মূলত পিডিওতে বা পিডিও ভার্সন যখন আসে পিএসপি ডেটা অবজেক্ট, তখন এই ফাংশনটা ইনক্লুড করা হয়েছে। তো লিস্টের এই এক্সাম্পলটা দেখলে লিস্ট সম্পর্কে আমাদের ধারণাটা কিছুটা ক্লিয়ার হবে। তারপরে আমরা এক্সট্রাক্ট ফাংশন সম্পর্কে একটু বলবো। কফি, ব্রাউন, ক্যাফেইন বলা হচ্ছে। সো এখন আসি, আমার ইনফো অ্যারেটা ড্রিঙ্ক, ধরে ড্রিঙ্কের মধ্যে কফি চলে আসে, তাই না। কফি ইজ ব্রাউন অ্যান্ড কফিন মেক্স ইট স্পেশাল, এরকম একটা আউটপুট আসার কথা। কিভাবে, আমার এই অ্যারেতে 3টা ভ্যালু আছে, আমি লিস্টের মধ্যে 3টা ভেরিয়েবল দিলাম, কমা সেপারেটেড, ইকুয়াল অ্যারে দিয়ে দিয়েছি, ওই অ্যারের 3টা ইন্ডেক্সের ভ্যালু লিস্টের 3টা ভেরিয়েবলের মধ্যে চলে আসে, ক্লিয়ার। এবং তখন ওই ভেরিয়েবল গুলো আমি এই পেজের ভেতরে ওপেন পেয়ে যাব। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এটা বেসিক্যালি হয়ে থাকে নিউমেরিক অ্যারের ক্ষেত্রে। লিস্টটা আমরা নরমালি ইউজ করব কখন, নিউমেরিক অ্যারের ক্ষেত্রে এই কাজটা আমরা করব। যে আমার ইন্ডেক্সের নাম্বার যেহেতু আমার কাছে জানা নেই, তো সেই ক্ষেত্রে অ্যারের ইন্ডেক্সের ভ্যালুগুলো সরাসরি কিভাবে ভেরিয়েবলে পুশ করে দেওয়া যায় অটোমেটিক, তার জন্য আমরা লিস্ট ইউজ করে থাকি। আর এক্সট্রাক্টটা বিট ডিফারেন্ট। তো আমি ইনফোতে যদি যাই, আমার আউটপুটটা হওয়ার কথা এরকম, কফি ইজ ব্রাউন অ্যান্ড কফি মেক্স ইট স্পেশাল। চেক করে দেখি, কফি ইজ ব্রাউন অ্যান্ড কফি মেক্স ইট স্পেশাল, তাই কিন্তু দেখাচ্ছে, রাইট। সো কিভাবে কি হচ্ছে, মনে করেন
আমরা যদি নিজে থেকে লিখি, আরো ছোট করে লিখি বোঝার জন্য, একটা দুইটা ভ্যালু দিয়ে। ঠিক আছে, ডাটা একটা অ্যারে, তার দুইটা ইন্ডেক্স, একটা ইন্ডেক্সে সাহিল আরেকটা ইন্ডেক্সে 8 রেখেছি। এবার লিস্ট ফাংশনে গিয়ে আমি ভেরিয়েবল দিচ্ছি নেম কমা ডলার এইজ ইকুয়াল, আমি বলছি ডলার ডাটা। ক্লিয়ার? তাহলে সাহিল চলে যাবে কোথায়? নেমে, আর 8 চলে যাবে এইজে। সো আমি যদি এখন ইকো দেই my name is dollar name and age dollar age, বিষয়টা বোঝা গেল? তাহলে my name is Shahil and age 8 দেখাবে, দেখাচ্ছে, বুঝতে পেরেছি? সো বেসিক্যালি লিস্ট ফাংশনটা ইউজ হয় নিউমেরিক অ্যারে থেকে ভ্যালুগুলো আমি যদি সরাসরি কোনো ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিতে চাই, আমি তো পারি। আমি যদি বলি যে ডাটা 0 ইন্ডেক্সের ভ্যালু তুমি এই ভেরিয়েবলে আসো, ডাটা 1 ইন্ডেক্সের ভ্যালু এই ভেরিয়েবলে আসো, টাইম কনজিউমিং, রাইট? সো অনেক সময় নিয়ে নেবে। আমার অ্যারেতে 20টা ভ্যালু আছে, 20টা ভেরিয়েবলে পাস করতে গেলে আমাকে 20 লাইনের কোড লিখতে হবে। বাট এখানে কিন্তু আমি সহজেই ভেরিয়েবলের নামগুলো লিস্ট করে সরাসরি অ্যারেটা দিয়ে দিলেই এক লাইনেই আমার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এই গেল একটা কাজ। বাট আমাদের এই ধরনেরই কাজ যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে পেতে পারি? সো একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আমি তৈরি করি। দেখেন আমার অ্যাসোসিয়েট অ্যারে, বেসিক্যালি আমরা যখন ডেটাবেস থেকে ডাটাগুলো তুলি, ডেটাবেসের ডাটাগুলো কি অ্যারেতে আসে, আর ডেটাবেসের যে ইন্ডেক্সগুলো সেগুলো কি অ্যারের ইন্ডেক্স হয়ে যায় না? আমরা যখন ডেটাবেসের ডাটা তুলি তখন কিন্তু অ্যারেগুলো মূলত অ্যাসোসিয়েটিভই হয়। আমরা কোন ফাংশন ইউজ করি? MySQL ফেজ এসওক ফাংশন ইউজ করি বা অ্যারে ফাংশন ইউজ করি। অ্যারে ফাংশন ইউজ করলে নিউমেরিকও আসে, অ্যাসোসিয়েটিভও আসে। এসওক ইউজ করলে শুধু অ্যাসোসিয়েটিভ আসে, রাইট? সো এখন যদি আমি ডাটা অ্যারেতে কিছু ভ্যালু রাখি লাইক নেম, এইজ, তিনটা ভ্যালু রেখেছে, রাইট? আমার অ্যারেতে এখন তিনটা ভ্যালু আছে। অ্যারের ইন্ডেক্স গুলো বেসিক্যালি এখানে অ্যাসাইন হলো, বাট আমি যদি ধরে নেই যে এই অ্যারেটা আমি কারো কাছ থেকে ধারে নিয়েছি, সেটা অ্যারে অ্যাসোসিয়েটিভ একটা অ্যারে এবং সেখানে 20টা ভ্যালু আছে, ওই 20টা ভ্যালু আমি এখানে দেখিয়ে দিতে চাচ্ছি। সো ইন্ডেক্স ধরে ধরে ডেফিনেটলি আমি পেতে পারি। বাট আমি যদি বলি যে না আমি এটাকে ভেরিয়েবলে স্প্লিট করে ফেলবো, তখন আমরা ওই যে এক্সট্রাক্ট লাস্ট ডেতে দেখিয়েছিলাম না, লাস্ট ডেতে দেখিয়েছিলাম, এক্সট্রাক্ট দেখানো হয়নি? আমার মনে হয় দেখানো হয়েছিল, যখন ই বলেছি ডেফিনেটলি এক্সট্রাক্ট বলার কথা।
দেখেন এক্সট্রাক্ট হলে যেটা হবে যে এই পেজের ভেতরে আপাতত দেখেন আমার আউটপুটে তেমন কোনো কিছু আসবে না, নেই। বাট আমি যদি এই ভেরিয়েবল গুলো এখন চাই যে লাইক এই অংশটাই কি করেছে, ভেরিয়েবল ইউজ করেছে কি নেম, ভেরিয়েবল ইউজ করেছে কি ডেটা, সরি এইজ। এক্সট্রাক্ট করার পর কিন্তু আমি পাবো, এক্সট্রাক্ট করার আগে পাবো না। এক্সট্রাক্ট করলে যেটা হবে যে এই অ্যারেগুলোর যে ইনডেক্স, সেই ইনডেক্স গুলো অটোমেটিক কি হয়ে যাবে, ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে এই নেম নামে ইনডেক্স, নেম ভেরিয়েবলে কি চলে আসবে এমডি শাহিল আলম, আর এস নামে ইনডেক্স, এস এর ভ্যালু চলে আসবে কি 8। সো এইবার আমরা যদি আউটপুট দেখি, আমরা আউটপুট পাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, আমরা বিল্ট ইন ফাংশন সিরিজ দেখছিলাম, এখন আরেকটু এগিয়ে নিব। কোনটা দেখছিলাম জানো? এল, এম। এবার এমটা একটু দেখবো আর কি। মেইল ফাংশনটা তো ইম্পর্টেন্ট আমরা জানি, তাই না? পিএসপি মেইল ফাংশন আমরা যারা প্রোগ্রামিং করেছি ডেফিনেটলি এটা ইউজও করেছি। অ্যারে ভ্যালু ম্যাক্স ফাংশনটা ইম্পর্টেন্ট, ম্যাক্স ফাংশনটাও দেখে রাখবেন, ছোট ফাংশন। এমবি এটা অ্যাকচুয়ালি ডেটাবেস রিলেটেড, সো এমবি এনকোড নিউমেরিক এমবি সিরিজটা দরকার নেই, বিশাল সিরিজ। MD5 ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা এটা জানি, তাই না? আমরা MD5 ফাইল, MD5 আমরা কি করি, এনকোড করে থাকি, তাই না? এর কোনো ডিকোড নেই, হ্যাঁ, এর ওয়ান ওয়ে এনকোডার MD5। এস সিরিজে গিয়ে SHA-1 বলে একটা ফাংশন দেখবো, সেটাও MD5 এর ওয়ান ওয়ে এনকোডার, রেগুলার ফাংশন গুলোর মধ্যে পড়ে। আমরা বলি না যে 30-40টা রেগুলার ফাংশন আছে, তার মধ্যে MD5 SHA-1 অন্যতম। এনকোডিং এর জন্য ওয়ান ওয়ে এনকোডিং বলা হয়ে থাকে। শুধু এনকোডার আছে, ডিকোডার নেই, শুধু ম্যাচ করতে হয়। এই জন্য এটাকে ইউজ করা হয় কোথায়, ডেটাবেসে পাসওয়ার্ডের ক্ষেত্রে বিশেষ করে। অথবা কোনো ডাটা আমি রেখে দিচ্ছি, এক্স্যাক্টলি ওই ডাটাটাই আবার আমি এনকোডিং আকারে ম্যাচ করাবো, তখন আমরা এই MD5 এনকোডার বা MD5 ডিকোডার ইউজ করে থাকি। ওকে, লাইক ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি 1 ডেটাবেসে রাখতে চাচ্ছি, 1 এর এগেইনস্ট MD5 ভ্যালু কি, সেটা কিন্তু একটাই হবে, ইউনিক। 2 এর এগেইনস্ট MD5 ভ্যালু কি, ডেফিনেটলি ইউনিক। 3 এর এগেইনস্ট MD5 ভ্যালু ডেফিনেটলি ইউনিক, এবং এর কোনো ডিক্রিপশন না থাকাতে এটা অত্যন্ত সিকিউর। আমি যদি ডেটাবেসে রেখে দেই যে 1 ভ্যালু আমার প্রাইমারি কি, আর ওই 1 হচ্ছে এনক্রিপশন MD5, তো আমি যখন ডেটাবেসে ইউআরএল দিয়ে কোনো কিছু পাস করাবো, তখন ওই এনক্রিপ্টেড ভ্যালুটাকে পাস করাবো, আর ওই এনক্রিপ্টেড ভ্যালুটা যদি ডেটাবেসের সাথে ম্যাচ করে, আমি আমার রিয়েল আইডিটা পেয়ে যাব। বুঝতে পেরেছে? আচ্ছা, ওইটা পসিবল, বাট বেস 64টা চাইতে এটা মোর সিকিউর, কারণ ওটা ডিকোডার আছে, এর কোনো ডিকোডার নেই। ওকে, সো MD5 দেখেন এনক্রিপ্টেড একটা ভ্যালু চলে আসে, এবং এটা 32 ডিজিটের। আমি 1 দিলেও 32 হবে, আর 100 দিলেও 32ই হবে। তো আবার যদি আমি 1 crore দেই তাহলে 32ই হবে। ওকে, সো ইভেন আমি যদি এখানে স্পেস দেই তাহলেও সে 32ই রিটার্ন করবে, বাট এটা ডিফারেন্ট ভ্যালু। সিমিলার টাইপের একটা ফাংশন। রিটাইপ করার কোনো মানে, রিটাইপ বলতে কি আপনি এটাকে মানে আগের ভ্যালুতে কনভার্ট কখনোই করতে পারবেন না, শুধু ওয়ান ওয়ে ম্যাচিং এর জন্য ইউজ করা হবে। মনে করেন আমি 2 রেখেছি, 2 আর এনক্রিপশন ডেটা ডেটাবেসে আছে, আমি 2 দিলে এনক্রিপ্ট করে তার সঙ্গে ম্যাচ করাবো।
হ্যাঁ না সেশন আইডির মতো না, ওটা ভিন্ন জিনিস। ফিক্স, এটা কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ হতে পারে, বাট আমি যে 2 দিয়েছি সেটা সে বুঝতে পারবে না তো, রাইট? আমি কি কম্বিনেশন দিয়েছি ওটাকে তো ব্যাকট্র্যাক করার কোনো স্কোপ নেই। এখন সে যদি মনে করেন যে নাম্বার অফ কম্বিনেশন তৈরি করে একটা মানে একটা অ্যারে তৈরি করে রাখে, তারপরে ম্যাচ করানোর চেষ্টা করে, সে করতেই পারে, এটা তার এক্সপার্টাইজ, রাইট? সে মনে করেন আপনার 8 ডিজিট অথবা 12 ডিজিট অথবা 20 ডিজিট কে পারমুটেশন কম্বিনেশন করে যত নাম্বার হয় করলো, রাইট? যত নাম্বার হয় দুনিয়াতে, যদি আমি 20 ডিজিট ক্যালকুলেট করি, 20 ডিজিট ক্যালকুলেট করে পারমুটেশন কম্বিনেশন করলে কয়েক হাজার ক্রোড নাম্বার আসবে, এবং তার জন্য যে MD5 ভ্যালু সেটাও আমি জেনারেট করে ফেললাম। তারপরে আমি বলছি যে এই MD5 ভ্যালুটা তুমি ম্যাচ করাও, কারোর সাথে তুমি ম্যাচ করাও, তখন সে ম্যাচ করাতে পারবে, বাট তার জন্য সুপার কম্পিউটার লাগবে। পসিবল, বাট তার জন্য কি লাগবে? সুপার কম্পিউটার লাগবে। সেম হবে, এক্স্যাক্টলি সেম হবে। SHA-1টা 42 ডিজিট, সিমিলার ফাংশন লেন্থটা বড়, ঠিক আছে? সিমিলার ফাংশন লেন্থটা বড়। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে নাম্বারের পরিমাণটা একটু বেশি আসে SHA-1-এ, আর ওখানে ক্যারেক্টারের পরিমাণটা একটু বেশি আসে। আচ্ছা, পার্থক্য শুধু এখানেই। আচ্ছা, MD5 এবং SHA-1 গেল। তাহলে M সিরিজের যে ফাংশনগুলো আছে মেইল দেখলাম। MB সিরিজটা নিয়ে আমি এখনই আলোচনায় আসছি না, বা আপনাদের টাস্ক হিসেবে দিচ্ছি না। এমক্রিপ্টটাও দিচ্ছি না। MD5টা বলেছি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। MD5টা আমরা ইউজ করব। MD5 ফাইল, এটা একটু প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, MD5 ফাইল বিষয়টা কি? মেক ডিরেক্টরি, ঠিক আছে? মেক ডিরেক্টরি, মেক টাইম, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে আপনারা টাইমটা মেক করেন, এই মেক টাইম ফাংশনের মাধ্যমে সেটা আমরা মেক করতে পারি। মেক টাইম আওয়ার ডেট হিসেবে আমরা ইউজ করতে পারি। সো মেক টাইম মেক ডিরেক্টরি ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। মেক ডিরেক্টরি ফাংশনটার এক্সাম্পল দেখাবো। MS SQL ডেফিনেটলি আমরা জানি এটা SQL এর জন্য, তাই না? MySQL আমরা এটা জানি, আবার দেখবেন যেন MySQL I সিরিজ আসছে, সেটাও আমরা জানি। সো MySQL আইটাই আমরা ইউজ করব, MySQL ইউজ করব না, ঠিক আছে? MS SQL আমরা প্র্যাকটিস করছি না। সো আমরা দেখব কি MySQL I সিরিজটা, MySQL I এর যত ফাংশন আছে সেগুলো আমরা একটু ভালো মতো দেখে নেওয়ার চেষ্টা করব। সো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট MySQL I, ওকে? সো আমরা MySQL I-টা খুব ভালো মতো দেখার চেষ্টা করব। এবার আমি আসছি মেক ডিরেক্টরি ফাংশনে। পাওয়ারফুল ওয়ান, আমরা কিন্তু ফাইল ক্রিয়েট, তাই না? ফাইল থেকে ডাটা নেওয়া। সো আমি যদি বলি যে আমি একটা ডিরেক্টরি, কি হলো, ক্রিয়েট করতে চাচ্ছি, ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি, কোথায় ডিরেক্টরি ক্রিয়েট করব? আমি যদি বলি ডি ড্রাইভে একটা ডিরেক্টরি তুমি ক্রিয়েট করো, আমি একটা পাথ বলে দিলাম, এই ড্রাইভে তোমাকে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এবং আমি যদি বলে দেই যে আমার ডিরেক্টরির নামটা কি হবে, ডিরেক্টরির নামটা হবে Laravel batch 06, ওকে? সো আমি যদি দেখি যে আমাদের পার্টিকুলার ফোল্ডার htdocs d drive my computer d drive-এ আমাদের Laravel L সিরিজে Laravel batch 06 নামে কোনো কিছু নেই। এখন আমি যদি আমার এক্সাম্পলটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট হয়েছে, কোনো এরর নেই। এবার আমি ডিরেক্টরিটাতে গিয়ে দেখি এখানে কোনো ফাংশন আসলো কিনা। মেক ডিরেক্টরি কোথায় গেল? আমি তো নতুন করে আসলাম, কই গেল? নতুন ডিরেক্টরি তো ক্রিয়েট হলো না।
তো হয়ে যাওয়ার কথা ছিল, আমরা কোথাও ভুল করেছি। ঠিকই তো আছে, কোনো প্রবলেম নেই তো। এখানে শুধু মুড বলা আছে, আমি শুধু মুড বলি নাই। আপনার হয়েছে? আমার তো এরর জেনারেট করে না। আমি মুডটাও দিয়ে দিয়েছি যে রিড রাইট মুডে হবে। ফাইল এক্সিস্ট, তার মানে আছে। একটু খেয়াল করেছেন? আগের বারই আছে, কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না। ডি ড্রাইভে কোথায় গেল? তোমার ডি ড্রাইভই, তাই না? তো ক্রিয়েট না হওয়ার কারণ কি? নিউ লারাভেল, কোনো এরর নেই। ফোল্ডারটাতে যাই, দেখাচ্ছে না, কোথাও এক জায়গায় গন্ডগোল আছে। বাট এবার বলবে যে আমাদের এটা ক্রিয়েট হয়েছে। সো আপনারটাকে দেখিয়েছে আমার ভাইরাস টাইরাসের কোনো এফেক্ট হয়েছে, বাট ডিরেক্টরি ক্রিয়েট হয়। হ্যাঁ, আমার কোনো গন্ডগোল আছে মেশিনে। সো এম সিরিজটা মেক ডিরেক্টরিটা ইম্পর্টেন্ট, কিন্তু হ্যাঁ আমি এম সিরিজটা বারবার করে বলছিলাম অত্যন্ত ইম্পর্টেন্ট। মেইলিং ফাংশনটা এম ডিরেক্টরি বা মেক ডিরেক্টরি ফাংশনটা আমরা দেখলাম। মাইস্কুয়েল সিরিজটা দেখেছি। এন এর মধ্যে নাম্বার ফরম্যাটটা ইম্পর্টেন্ট। নাম্বার সিরিজটা আপনারা একটু ভালো করে দেখবেন নাম্বারটা, ঠিক আছে? নাম্বার ফরম্যাট যেটা, নাম্বার ফরম্যাটটা ইম্পর্টেন্ট। এছাড়া তেমন কোনো ইম্পর্টেন্ট ফাংশন এন সিরিজে নেই, ঠিক আছে? নাম্বার ফরম্যাটটা ইম্পর্টেন্ট। ও সিরিজে আমরা ওবি স্টার্ট বলে একটা ফাংশন আছে, ওবি ক্লিন বলে একটা ফাংশন আছে। ওবি সিরিজটা খুব ভালো মতো দেখবো। এটা বেসিক্যালি সেশন রিলেটেড বা সেশনের আদার্স কিছু ফাংশনালিটি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেশন কনফ্লিক্ট এড়ানোর জন্য আমরা ওবি স্টার্ট ফাংশনটা ইউজ করে থাকি। হ্যাঁ, সো ওবি সিরিজটা একটু ভালো মতো দেখে নিব। ওসিআইটা দরকার নেই। ওসিআই ইউজ একটা ওডিবিসি, ওডিবিসিরও আমার দরকার নেই, এটা একটা ডেটাবেস সার্ভার। ওপেন এসএসএলটাও আমাদের লাগবে না প্রাইমারিলি। এই তো আমাদের ও সিরিজ, ঠিক আছে? আমরা কি কি তাহলে দেখলাম ও সিরিজে? হ্যাঁ, ওবি স্টার্ট ফাংশনটা, ওবি সিরিজটাই অত্যন্ত ইম্পর্টেন্ট। পি per string, per string টা parse URL ফাংশনটা ইম্পর্টেন্ট। per string আর parse URL। PG এটা ডেটাবেস রিলেটেড, সো আমরা PG সিরিজটাতে যাব না। অত্যন্ত ইম্পর্টেন্ট যারা পোস্টগ্রি ইউজ করে থাকে। PSP ইনফো, PSP এর ইনফরমেশন গুলো পাওয়ার জন্য, PSP ভার্সন জানার জন্য, ঠিক আছে? এই এর জন্য PSP ইনফো, PSP ভার্সন ফাংশন গুলো ইম্পর্টেন্ট। আদারওয়াইজ
সে ধরনের কোনো ইম্পর্টেন্ট ইস্যু নেই। প্রিন্টএফ যেটা আছে, প্রিন্টএফ প্রিন্টার, এটা আমরা রেগুলার কেসে কিন্তু নরমালি ইউজ করে থাকি, আমরা জানি আগে থেকে। আর আদার্স কোনো ফাংশন কিন্তু পি সিরিজে নেই। কিউ সিরিজে এখানে তেমন কোনো ফাংশন নেই। ওকে, বাট কিউটেড প্রিন্টেবল ডিকোড এন্ড এনকোডেড, এটা অ্যাকচুয়ালি এনকোডিং একটা সিস্টেম। আপনারা যখন ওই যে বেস 64 এর একটা এনকোডিং সিস্টেম দেখেছেন না, ঠিক ওইরকমই এখানে এনকোড এবং ডিকোড করা যায়, এবং এটাও PSP 5 এর 8 বিট এনকোডিং ইউজ করে থাকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি হ্যাঁ আশিক, আপনার কালকে তাহলে কিউ সিরিজ গেল না। আর সিরিজের রেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। এটা রেগুলার ফাংশন, র্যান্ড ফাংশন আর রেঞ্জ ফাংশন। র্যান্ড দিলে র্যান্ডম ভ্যালু আসে, আমি যদি লিমিট দিয়ে দিই 10,20 তাহলে 20 এর মধ্যে প্রতিবার মানে 10 to 20 যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করে। রেঞ্জটাও স্টার্ট এবং এন্ড ভ্যালু আমি দিয়ে দিব, রেঞ্জিং ভ্যালু সে আমাকে রিটার্ন করে দেবে। এ হচ্ছে আর সিরিজ। আর সিরিজে রিকোড ফাইল, রিকোড স্ট্রিং, এগুলো মোটামুটি ইউজ করা হয়ে থাকে। রিনেম, ঠিক আছে, রিনেম ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, রিসেট ফাংশনটা ইম্পর্টেন্ট, এটা রেগুলার ফাংশন। সো রেজিস্টার টা দেখতে পারেন, বাট অতটা ইম্পর্টেন্ট না হলেও হবে, বাট রিনেম ফাংশনটা ইম্পর্টেন্ট। রিনেম আর রিসেট, আমরা ফাইলের নাম রিনেম করে দিতে পারি। আচ্ছা, এবার রিস্টোর এক্সেপশন। রিস্টোর সিরিজটাও মোটামুটি দেখা যেতে পারে। রাউন্ড ফাংশনটি ইম্পর্টেন্ট আমরা রাউন্ড করে নেওয়ার জন্য, বাট রাউন্ড করার জন্য তারা কিন্তু আমি যদি একটা ভ্যালু দেই, ওই যে আমরা বলছিলাম না যে সিলিং আর ফ্লোর আছে, ওটা না ইউজ করে শুধু রাউন্ড ইউজ করতে পারি। যদি 0.5 এর উপরে যায় সে হতে সিল করে দেবে, 0.5 এর নিচে থাকলে সেটাকে ফ্লোর করে দেবে। আচ্ছা, আর সর্ট ফাংশনটি ইম্পর্টেন্ট। আর সর্ট ফাংশনটি একটু ইউজ করবেন, আর এই কিওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট, রিটার্ন, রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স, রাইট? এগুলো কিন্তু আমরা ইউজ জানি, আমাদের সবার জানার কথা। আর সিরিজের টি সিরিজে 10 এস স্ট্রিং। হ্যাঁ, এস সিরিজটার মধ্যে স্ট্রিং, সেশন রিলেটেড সকল ফাংশন। ওকে, কুকিটা দরকার নেই, সেট কুকির দরকার নেই, কুকি আমরা তেমনটা আর ইউজ করি না এখন। এরপর এস সিরিজের সকেটটা খুব ইউজ করা হয়ে থাকে এখনকার দিনে প্রোগ্রামিং এ, বাট এটা অ্যাডভান্স লেভেল। স্প্লিট ফাংশনটা ইম্পর্টেন্ট। ওই যে এক্সট্রাক্ট যে ফাংশনটা আছে না, এক্সট্রাক্ট ফাংশনের মতো স্প্লিট ফাংশনটা আমরা ইউজ করতে পারি। স্ট্রিং এর সকল ফাংশন, str আন্ডারস্কোর খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্ট্রিং টা খুবই ইম্পর্টেন্ট, আমরা খুব ভালো মতো দেখব। স্ট্রিম এর দরকার নেই, বাট স্ট্রিং এর কিন্তু কন্টিনিউশন আছে। শুধু str দিয়ে শুরু হওয়া যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমরা কিন্তু দেখে নিব। svn টা ইম্পর্টেন্ট, বাট svn টা অ্যাডভান্স প্রোগ্রামিং এর জন্য নরমালি svn টা ইউজ করা হয়ে থাকে। svn একটা সাবভার্সন টুল, এবং সাবভার্সন টুলের ইউজের ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করে থাকি। আর ফাংশন আছে সিস্টেম। আমরা যে এক্সিকিউট নামে একটা ফাংশন দেখেছি না, exe দিয়ে কমান্ড চালানো যায়, এই সিস্টেম দিয়েও কমান্ড চালানো যায়। এটা কাছাকাছি টাইপের ফাংশন। 10 ফাংশনটা টাইডি সিরিজের দরকার নেই, আমাদের টাইম জোন ফাংশনের দরকার আছে। তো টাইম জোন সিরিজটা ইম্পর্টেন্ট, টাইম ফাংশনটা ইম্পর্টেন্ট, টাইম জোন সিরিজটা ইম্পর্টেন্ট, টাচ ফাংশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাচ ফাংশনটা আমরা ইউজ করব। ট্রিম ফাংশনটাও রেগুলার ফাংশন। আমরা যে রেগুলার যেগুলোকে বলছি সেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ, এবং এর কোনো সিরিজ নেই, জাস্ট একটা ফাংশন, ছোট ছোট কাজ, খুবই পাওয়ারফুল এবং খুবই ইম্পর্টেন্ট। সো ট্রিম ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো ট্রিম ফাংশনটা ইউজ করব, আর উপরের দিকে যে সিরিজগুলো বলেছি সেই ফাংশন সিরিজগুলো আমরা ইউজ করব। ইউ সিরিজে তেমন ফাংশন অ্যাকচুয়ালি নেই যেগুলোকে আমরা ইউজ করতে পারি। আনসেট ফাংশনটা একমাত্র আমরা ইউজ করতে পারি, আর UTF-8 এর এনকোডিং এবং ডিকোডিংটা দেখতে পারি। ঠিক আছে, সো ইউ সিরিজের এই দুইটা ফাংশনকে আমরা, এই তিনটা ফাংশন বেসিক্যালি আমি দেখতে বলবো, আনসেট, UTF-8 এনকোড আর UTF-8 ডিকোড।
ভি ভি সিরিজটাতে যখন আমরা আসবে একটু খেয়াল করেন, ভিতে শুধু কিছু বিল্ট ইন ফাংশন আছে, var dam আছে, var export আছে, ঠিক আছে। var dam ফাংশনটাই নরমালি ইউজ করা হয়ে থাকে। ভার্সন কম্পারিজনের জন্য ফাংশন আছে ভার্সন 1 ভার্সন 2 এর, আমরা ভার্সন কম্পারিজন ফাংশনটা ম্যাক্সিমাম ইউজ করতে পারি। ডব্লিউ সিরিজের ফাংশনগুলোর মধ্যে আমরা নরমালি যে ফাংশনটাকে আমরা ইউজ করে থাকি ওয়ার্ড র‍্যাপ ফাংশনটা, ওয়ার্ড কাউন্ট ফাংশনটা, ঠিক আছে। ওয়ার্ড র‍্যাপ আর ওয়ার্ড কাউন্ট, আর while লুপ বাই লুপের সিনট্যাক্স তো আমরা জানি, ওয়ার্ড র‍্যাপ আর ওয়ার্ড কাউন্ট। এক্স সিরিজটা, এক্স ডিবাগ টা ডিবাগিং এর জন্য নরমালি ইউজ হয় অ্যাডভান্স লেভেলে। আমরা যদি চাই এক্সএমএল টাও, আমরা যখন জেসন আসে, জেসনের ক্ষেত্রে এক্সএমএল টা ইউজ হয়ে থাকে, সেক্ষেত্রে ওটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ অন্য কোনো ফাংশন নেই যেটা আমাদের খুব ফ্রিকোয়েন্ট কাজে লাগতে পারে, বা আমরা যখন রেগুলার কোনো কাজ করব সেক্ষেত্রে কাজে আসবে। বাট এই যে এক্সএমএল আরপিসি এনকোডিং ডিকোডিং আছে, যেটা বেসিক্যালি এক্সএমএল এর ডাটা ট্রান্সফারের জন্য এক্সএমএল এর এনকোডিং ডিকোডিং টেকনিকটা ইউজ করে থাকি। ওয়াই সিরিজটা ইল্ড ফাংশনটা একমাত্র ফাংশন ওয়াই সিরিজে, ইল্ড ফাংশন ইম্পর্টেন্ট, এটা ল্যারাভেলে আপনারা ফ্রিকোয়েন্টলি দেখবেন। হ্যাঁ, ল্যারাভেলে ডাটা নেওয়ার জন্য আমরা ইল্ড ফাংশনটা ইউজ করব। আর জেড জিপ সিরিজটা ইম্পর্টেন্ট, বাট এটা অ্যাডভান্স লেভেলের জন্য জিপ সিরিজটা আমরা ইউজ করে থাকি। আদার্স জেন ভার্সন, জিপ ক্লোজ বা জিপের যে আদার ফাংশন গুলো আছে, এর বাইরে তেমন কোনো ফাংশন আর নেই। সো দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন সিরিজ, যেটা আমরা প্র্যাকটিস করব আর কি রেগুলার, এবং খুব ভালো একটা ধারণা এখানে তৈরি করার চেষ্টা করব।